কোটা সংস্কারে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগের শুনানি এগিয়ে আনতে রোববার আবেদন। কমপ্লিট শাটডাউনে আন্দোলনকারীদের কর্মসূচিতে স্থবির খুলনা অঞ্চল। বিক্ষোভের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ। যশোরে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 7। রফতানি বাড়লেও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনার কাঁচা পাট শিল্প। দাম নির্ধারণ না করায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। নানা অভিযোগ রফতানিকারকদেরও। এবং চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাসের নকশার ত্রুটিতে বিপাকে পৌরবাসী। মেয়াদ ও ব্যয়ের সঙ্গে বেড়েছে যানজট। দ্রুত কাজ শেষের দাবি। নির্ধারিত সময়ই উন্মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগেও সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কোটা আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সরকার আজই আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জাতীয় সংসদের টানেল গেটে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। মাননীয় প্রধান বিচারপতি, আমার বিশ্বাস, নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব, তিনি সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলরুজ্জামানকে আমি এই প্রেক্ষিতে দেখেন আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন, যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কটা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে খুলনার শিববাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা। বেলা 11টার দিকে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই হল ত্যাগ করতে শুরু করেছেন। শিববাড়ি মোড় বাদে নগরীর অন্যান্য এলাকায় যানবাহন চলাচল তুলনামূলক কম। খুলনায় কমপ্লিট শাটডাউনের কর্মসূচির অংশ হিসেবে নগরের শিববাড়ি মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে কোটা আন্দোলনকারীরা।
বেলা বাড়ার সাথে সাথে কোটা আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন নগরীর এই শিববাড়ি মোড় এলাকায়। পুরো এলাকাটি তারা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। সকাল 10:30টার দিকে আন্দোলনকারীরা পিটিআই মোড় থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড় এলাকায় আসেন। অন্যান্য এলাকা থেকেও মিছিল নিয়ে আন্দোলনকারীরা জড়ো হন এই শিববাড়ি মোড়ে। কোটা সংস্কারের এক দফা আন্দোলনকারীদের উপর হামলা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে আন্দোলনকারীরা নানা রকম স্লোগান দিতে থাকে। এদিকে দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে বিক্ষোভ করে এবং অদম্য বাংলাকে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। নিজেরাও মুখে কালো কাপড় পরে। তবে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ত্যাগ করতে শুরু করেছেন। শিক্ষার্থীদের উপর হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে পুরো শিববাড়ি মোড় এলাকা বন্ধ করে রাখে শিক্ষার্থীরা। নানা রকম স্লোগানে তারা তাদের দাবি জানাতে থাকে। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, তাদের যে অবস্থান, তারা আসলে সেটি চালিয়ে রাখবেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে যশোরেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল বের করে। এ সময় তারা আদালত মোড় ও শহরতলির রেলপথ অবরোধ করে। পরে আন্দোলনকারীরা শহরের চাচড়া মোড়ে গিয়ে যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এদিকে দুপুরে অভয়নগর উপজেলার স্বাধীনতা চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক সহ অন্তত 7 জন আহত হন। নানা প্রতিকূলতার মধ্যেই গত অর্থবছরে খুলনা অঞ্চল থেকে বেড়েছে পাট পণ্যের রফতানি। তবে ঘুরে দাঁড়াতে পারছে না কাঁচা পাট শিল্প। সরকার কৃষি পণ্য ঘোষণা করলেও ভর্তুকি, ব্যাংক ঋণ সহ অন্যান্য সুবিধা না পাওয়ায় এ খাতে রফতানির পরিমাণ কমছে বলে দাবি ব্যবসায়ীদের। নিয়ামুল হোসেন কোচি তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 2023 সালে কৃষি মন্ত্রণালয় কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণা করায় রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা, ভর্তুকি, স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়ার কথা। তবে খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের অভিযোগ, কোনো সুবিধাই তারা এখনও পাচ্ছেন না। এছাড়া প্রায় বিভিন্ন দেশে রপ্তানি বন্ধের আদেশ, কাঁচা পাটের সঠিক মূল্য নির্ধারণ না করা সহ বিভিন্ন কারণে কাঁচা পাট রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। প্রণোদনা পাচ্ছি না আমরা, সাবসিডি যেটা পাওয়ার কথা, যেটা জুট গুডস পেয়ে থাকে, পাটকড়ি পেয়ে থাকে, কিন্তু এটা কাঁচা পাট রপ্তানি করে আমরা সেটা পাচ্ছি না, যাতে করে রপ্তানিতে অনেকটা ব্যাহত হচ্ছে। এদিকে পাটের তৈরি নানা ধরনের ব্যাগ, কার্পেট, জায়নামাজ সহ হস্তশিল্পের নানা পণ্য তৈরি করছে খুলনা অঞ্চলের বেশ কিছু প্রতিষ্ঠান, যার চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। এসব চাহিদায় 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে খুলনা থেকে পাট পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশের নামটা উজ্জ্বলভাবে তুলে ধরতে পারছি না, যার জন্য আমাদের জাতীয় অর্থনীতিতেও কিছুটা ব্যাঘাত ঘটছে। ব্যবসায়ীরা নানা সুবিধা পাচ্ছে জানিয়ে কাঁচা পাট ও পাট পণ্য রপ্তানি বাড়াতে নানা উদ্যোগের কথা জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। এটাকে যদি আমরা আসলেই তুলে ধরতে পারি তাহলে তো আমাদের ব্যবসায়ীরাও যেমন লাভবান হবে, সরকারও লাভবান হবে। খুলনায় বর্তমানে 25টি কাঁচা পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান ও 10টি পাট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নকশায় ত্রুটি থাকায় মেয়াদ ও ব্যয় বেড়েছে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের। নির্মাণ কাজে ধীর গতিতে দুর্ভোগে পৌরবাসী। রেলগেটে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। 2023 সালের 12 আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে শুরু হয় রেলওয়ে ওভারপাস নির্মাণ। তবে কাজ চলমান অবস্থায় র্যাম্পের আয়তন বৃদ্ধি, জমির মূল্য বৃদ্ধি ও রেলগেটের নকশায় ত্রুটি দেখা দেয়। পরে নকশায় সংশোধন করে বাড়ানো হয় প্রকল্পের ব্যয় ও মেয়াদ। সংশোধিত প্রকল্পে 64 কোটি টাকা থেকে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 75 কোটি টাকায়। 1 বছর মেয়াদ বৃদ্ধি করে 2025 সালের জুন মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দুই প্রান্তের র্যাম্পের দৈর্ঘ্য 330 মিটার থেকে বাড়িয়ে করা হয়েছে 442 মিটার। তবে নির্মাণ কাজে ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। ব্রিজের কাজের জন্য দুই পাশে যতটুকু রাস্তা আছে যাতায়াতের, এই রাস্তাটুকুও ভালো না। যে পরিমাণ ধুলা হচ্ছে, সাধারণ জনগণের আমার এখানে থাকতে পারছি না। সকাল সন্ধ্যা যে
পানি দেওয়ার কথা সেটাও দিচ্ছে না ওরা। আর নির্ধারিত সময়ের মধ্যে ওভারপাস উন্মুক্ত করার আশ্বাস কর্তৃপক্ষের। সমস্ত ব্যয়গুলো আমরা ইতিমধ্যে ডিপিপিতে অ্যাকোমোডেট করেছি, ডিপিপিতে অ্যাকোমোডেট করে অনুমোদনের রাস্তায় চলে গেছি। তো এখন আর আমাদের সামনে কোনো বাধা নেই, এখন দ্রুত গতিতে কাজ চলবে এবং দ্রুত গতিতে কাজটা শেষ করে ফেলতে পারব। রেলওয়ে ওভারপাসের দৈর্ঘ্য 419 মিটার এবং প্রস্থ প্রায় 10 মিটার। বর্তমানে ওভারপাসের 13টি স্প্যান বসানোর কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা ঝিনাইদহ সদর উপজেলার 17 কিলোমিটার দীর্ঘ হামদহ টিকারি সড়কের। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাদা। এলাকাবাসী জানান, সম্প্রতি একটি প্রকল্পের মাধ্যমে সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু স্থানীয় দুই ঠিকাদারের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় কাজটি। এতে চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। তবে কর্তৃপক্ষ বলছে, শিগগিরই 5 কিলোমিটার অংশ মেরামতে টেন্ডার আহ্বান করা হবে। নিষেধাজ্ঞার মধ্যেই নদীতে নেমেছেন বাগেরহাটের মোংলা উপজেলার জেলেরা। চিংড়ির রেণু পোনা ধরার সঙ্গে তাদের জালে ধরা পড়ছে অন্যান্য মাছের পোনা ও সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লার্ভা। ঋণ আর অভাবের জন্য এ কাজ করছেন বলে দাবি জেলেদের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীতে নৌকা নোঙর করে ফেলা হয়েছে নিষিদ্ধ চায়না জাল। দেখে মাছ ধরার উৎসব মনে হলেও আইন অমান্য করে চলছে রেণুপোনা নিধন। বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এর মধ্যেই বাগেরহাটের মোংলা উপজেলার জেলেরা নদী থেকে আহরণ করছেন চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে তাদের জালে ধরা পড়ছে অন্যান্য মাছের পোনা ও সামুদ্রিক বিভিন্ন প্রাণীর লার্ভা। তবে জেলেদের দাবি, অবৈধ জেনেও ঋণের অভাবের জন্য এই কাজ করছেন তারা। সংসার তো চালাইতে হবে, আমরা তো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই না। অসাধু চিংড়ি পোনা ব্যবসায়ী ও আহরণকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মিনিস্ট্রির আদেশ বা সরকারি আদেশ যেটা রয়েছে, এখানে ব্যত্যয় ঘটিয়ে সুন্দরবনে মাছ ধরা এবং পোনা আহরণ করা ইত্যাদি সম্পূর্ণ অবৈধ। সুন্দরবনের অভ্যন্তরে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সময় সংবাদ, মোংলা। বিভাগীয় সময়ে আরেকবার। লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। এ কারণে ব্যাহত হচ্ছে বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামারের ডিম থেকে বাচ্চা ফোটানো। দ্রুত সুপেয় পানির ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। তবে এ নিয়ে কোনো সমাধান দিতে পারেনি প্রাণী সম্পদ বিভাগ। পলেস্তরা খসে পড়েছে দেয়াল থেকে, নেটে ধরেছে মরিচা। 2017 সালে চালু হয় বাগেরহাট আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এরপর 4 বছর হাঁসের ডিম থেকে একদিনের হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বল্প মূল্যে সরবরাহ করে আসছিল প্রতিষ্ঠানটি। তবে লবণাক্ত ও আয়রনযুক্ত পানিতে মরিচা পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। যদি আমাদের পানির ব্যবস্থাটা ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা বাড়বে। এখানকার টিডিএসটা খুব অতিমাত্রায় বেশি, আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনের পারফরমেন্স ধীরে ধীরে কমে যাচ্ছে। সুপেয় পানির ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আমাকে আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। প্রতি বছর এই খামার থেকে আগে 60,000 বাচ্চা ইনকিউবেটরে উৎপাদন করা হতো। বর্তমানে এ পরিমাণ নেমে এসেছে 50,000-এ। সময় সংবাদ, বাগেরহাট। বিভাগীয় সময়ে আরেকবার। এবার জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। কোনো আলোচনা ছাড়াই 11 জুলাই থেকে বেনাপোল বন্দরের সঙ্গে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ করে দিয়েছে ভারত। এর পরিবর্তে পূর্বের সকাল সন্ধ্যা বাণিজ্যের নির্দেশনা দিয়েছে দেশটির পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে দুপারের পণ্য জটে পড়েন আমদানিকারকরা। কুষ্টিয়ার কুমারখালীর শানপুকুরিয়া গ্রামে জমি নিয়ে হোসেন আলীর সঙ্গে তার চাচাতো ভাই রিয়াজউদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 13 জুলাই দুপুরে বিরোধপূর্ণ জমির গাছ থেকে কাঁঠাল কাটা নিয়ে কথা কাটাকাটি হলে হোসেনের ছেলে সুমন ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। 13 জুলাই কুষ্টিয়ার দৌলতপুরের বাগওয়ান গ্রামের একটি বাড়ির দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নামেন লিটন ও রাজন নামের 2 শ্রমিক। নিচে নামলে ভেতরে জমে থাকা গ্যাসে তারা জ্ঞান হারান। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগের শুনানি এগিয়ে আনতে রোববার আবেদন।
কমপ্লিট শাটডাউনে আন্দোলনকারীদের কর্মসূচিতে স্থবির খুলনা অঞ্চল। বিক্ষোভের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ। যশোরে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 7। এবং রফতানি বাড়লেও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনার কাঁচা পাট শিল্প। দাম নির্ধারণ না করায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা, নানা অভিযোগ রফতানিকারকদেরও। এই ছিল বিভাগের সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ ছোঁয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।